মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। সো বাংলা বাক্য দেখে কিভাবে চিনতে পারবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা এটা পাস্ট কন্টিনিউয়াস অথবা এটা ফিউচার কন্টিনিউয়াস, এবং সেই বাক্যগুলোকে আবার কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। তো জাস্ট আমাদের সঙ্গে একটু সঙ্গ দাও, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই কন্টিনিউয়াস টেন্স যে রয়েছে সেগুলো নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো প্রথমেই আমাদের জানতে হবে যে টেন্সের একটা বেসিক ধারণা, সেটা হচ্ছে যে টেন্সকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করি, আমি অনেক ভিডিওতে বলেছি। সো ফার্স্ট হচ্ছে যে প্রেজেন্ট, অ্যান্ড তারপরে হচ্ছে পাস্ট, তারপর হচ্ছে ফিউচার। ওকে, তো অনেকবার এরকম পাবে যে পাস্টটা আগে পাবে, ফিউচার প্রেজেন্টটা মিডিলে পাবে, কোনো অসুবিধা নেই। এখানে কথা হচ্ছে যে আমরা যদি বাংলা বাক্যের ক্রিয়াপদের দিকে তাকাই, বাংলা বাক্য দেখে যদি আমরা টেন্স চিনতে চাই, তাহলে আমাদেরকে ফার্স্ট ক্রিয়ার দিকে দেখতে হবে, যেটা কাজ করা, মানে বাক্যের যে কাজটা সম্পূর্ণ হচ্ছে সেটার দিকে দেখতে হবে। আর সেটার শেষে, ক্রিয়াপদের শেষে যদি আমরা ব এই লেটারটা যদি পাই, তাহলে সেটা ফিউচারে থাকে। আর ল, সিঙ্গেল ল বা সিঙ্গেল ম অথবা সিঙ্গেল যদি ত থাকে, তাহলে সেটা পাস্ট হয়। এছাড়াও আমরা এটাকে ছিল হিসাবে নেব, ঠিক আছে? তখন কিন্তু সিঙ্গেল ল ধরবো না, ছিল হিসাবে ধরবো। তো ল, ম, ত এবং ছিল এগুলো যদি থাকে তাহলে সেটা পাস্ট টেন্স থাকে। আর সাধারণত এই ব, এই ল, ম, ত এবং ছিল যদি না থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্সে থাকবে, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? কথাটা হচ্ছে যে ফিউচারে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ব থাকবে, পাস্টে ল, ম, ত, ছিল থাকবে। এছাড়া এই পাঁচটা শব্দ যদি না থাকে বা এই পাঁচটি বর্ণ যদি বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে না থাকে, অন্য কিছু থাকে, তাহলে সেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। আশা করি বোঝা গেছে। এখন আরো দুই একটা জিনিস আমি তোমাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে টেন্স চেনার নিয়মটা রয়েছে, এটার একটা ব্যতিক্রম রয়েছে। সেটা হচ্ছে কি, যে যখন ক্রিয়াপদের শেষে দন্তান ন পাবে, তখন এই দন্তান নটাকে মনে মনে বাদ দিতে হবে, না তোমাদের টেন্স চিনতে ভুল হবে একটু। তাহলে দন্তান না থাকলে মনে মনে বাদ দেবে। যদি ক্রিয়াপদটা সাধু ভাষাতে থাকে তাহলে কিন্তু আমাদের টেন্স চেনা যাবে না, কারণ টেন্স চেনার সময় আমাদের ভুল হবে। এই দুটো জিনিস মনে রাখবে। সাধু ভাষাতে থাকলে গেলে চেনার সময় সমস্যা হবে, দন্তান না থাকলে মনে মনে বাদ দিতে হবে। আর একটা কথা কি, যে যেগুলো যে ক্রিয়াগুলোর দ্যাট মিনস জন্ম থেকেই ল রয়েছে এবং জন্ম থেকে ব রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা এগুলোকে পাস্ট এবং এটাকে ফিউচার বলতে পারবো না। তখন আমরা দেখতে পাবো যে সেই ক্রিয়াপদের শেষে দুটি, দ্যাট মিনস ডাবল ব থাকবে অথবা ডাবল ল থাকবে, তখন সেটা পাস্ট হবে। আদারওয়াইজ আমরা পাস্ট বলতে পারবো না। ক্লিয়ার? এইটুকুটা মনে রাখতে হবে তোমাদেরকে টেন্স চেনার জন্য। এখন এবার দেখে নাও যেখানে বাক্যগুলো রয়েছে, যে আমি ভাত খাচ্ছি, এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা? কারণ ভার্ব ছাড়া আমরা কিন্তু টেন্স চিনতে পারবো না। এখানে ভার্ব হচ্ছে খাচ্ছি। এবার খাচ্ছি শব্দটার শেষে দেখো চ অথবা ছ রয়েছে। এখন আমরা যদি এই রুলস অনুযায়ী মেলাই, তাহলে দেখো বাংলা ক্রিয়াপদের শেষে ব নেই, তাহলে এটা ফিউচার টেন্স কোনোদিনই হবে না। ছিল, ল, ম, ত কোনোটাই নেই, তাহলে এটা পাস্ট টেন্সও জীবনে হবে না। তাহলে কি হবে? এটা প্রেজেন্টে হবে। প্রেজেন্টে আবার কি দেখো, প্রেজেন্টের ব্যাপারটা হচ্ছে যে কাজটা কন্টিনিউ চলতে আছে, একটা অ্যাকশন বোঝানো হচ্ছে, যে অ্যাকশন মানে রানিং অবস্থায় রয়েছে, এরকম বোঝানো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। বর্তমানে যে কাজটা রানিং চলছে সেটাকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে যে কাজ বা যে ক্রিয়া বর্তমানে রানিং অবস্থা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অপরপক্ষে দেখো, যে কাজ অতীতে রানিং চলছিল, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আবার দেখে নাও, এটা যে পাস্ট কন্টিনিউয়াস সেটা কিভাবে বোঝা গেল? দেখো ব নেই, ল, ম, ত, এখানে ছিলাম ধরবো আমি, এখানে ল, ম, ত এরকম ভাবে নিব না, সিঙ্গেল ল নিব না, ম নেব না, এখানে ডাইরেক্ট ছিলাম নেব। ছিল থেকে ছিলাম এসেছে, ছিলাম শব্দটা আছে বা ছিল শব্দটা আছে। এবার এই ছিল থাকার জন্য সেটা পাস্ট টেন্স। যেহেতু খাচ্ছিল, কাজটা রানিং চলছিল, কন্টিনিউ চলছিল, তাই এটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা মনে রাখতে হবে যে কন্টিনিউ যে কাজটা চলবে, যেই টাইমে চলবে, প্রেজেন্টে চললে গেলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস,
আর যদি পাস্টে চলে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস, আর যদি ফিউচারে চলতে থাকে তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। এবার দেখো খেতে থাকবে, এটা হচ্ছে ভার্ব। এখানে দেখো এটা যে ফিউচার তার প্রমাণ দেখো, ক্রিয়াপদের সাথে কি বলেছিলাম, ব থাকবে, এখানে ব রয়েছে, তাই এটা কি ফিউচার। দেখো ফিউচারে ইনডেফিনিট বাদ দিয়ে বাকি সবগুলোতেই থাকবো শব্দটা পাওয়া যায়। এবং এখানে যে মূল যে ক্রিয়াটা রয়েছে দেখো খেতে, এইখানে আমরা তয়কারে তে পাবো, তে পেতে গেলেই সেটা হবে কন্টিনিউয়াস। আর যদি তে না থাকে এ থাকে তাহলে সেটা পারফেক্ট হয়ে যায় আবার, ঠিক আছে। তো যেহেতু কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করছি তাই আমরা এখানে বলবো যে তে থাকবে, তাহলে গেলেই সেটা কন্টিনিউয়াস হবে। আর যদি আমরা অর্থের দিক দিয়ে ভাবি, একটু ভেবে চিন্তে যদি বোঝার চেষ্টা করি, দেখো আমি ভাত খেতে থাকবো, তার মানে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, মানে রানিং চলবে এরকম বোঝানো হচ্ছে, তাই এটা ফিউচার কন্টিনিউয়াস। আশা করি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়টা বুঝতে পেরেছো। ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে যে এই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য আমাদের কি করতে হবে। এগুলোর প্রত্যেকটা নিয়ম রয়েছে একটা, ঠিক আছে। সো নিয়মটা আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমেতে সাবজেক্ট বসে, তারপরেই এখানে অ্যাম, ইজ, আর হেল্পিং ভার্ব হিসাবে বসবে, তারপরে ভার্বের সঙ্গে একটা আইএনজি অবশ্যই দিতে হবে এবং অবজেক্ট দিতে হবে, তাহলে এটা অ্যাফার্মেটিভ কমপ্লিট হবে। দেখো এই বাক্যে কি রয়েছে, আমি ভাত খাচ্ছি, সাবজেক্ট কে রয়েছে, সাবজেক্ট হচ্ছে দেখো খাচ্ছি কে প্রশ্ন করে, কে খাচ্ছে, আমি, তাহলে এখানে আমি সাবজেক্ট। এর পরে আমরা হেল্পিং ভার্ব হিসাবে অ্যাম ইজ আর থেকে অ্যাম বসাই, ভার্বের সাথে আইএনজি, ভার্ব হচ্ছে খাচ্ছি, খাওয়া ইংরেজি হচ্ছে ইট থেকে ইটিং, ইটিং। তারপরে কি রয়েছে অবজেক্ট, অবজেক্ট কি রয়েছে, কি খাচ্ছি, ভাত, হবে রাইস। তাহলে এই হচ্ছে বাক্য যে আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে, আমরা ভিডিও তৈরি করছি, তোমরা ভিডিও দেখছো, তোমরা ইংরেজি শিখছো, তারা জমিতে কাজ করছে, রতন বাজারে আম বিক্রি করছে, এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে। জাস্ট আমি একটা তোমাদের স্যাম্পল হিসাবে নিয়েছি অ্যান্ড সেটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে বাকি অন্যান্য যে এক্সাম্পলগুলো হবে সেগুলোকে ট্রান্সলেশন করা। এছাড়াও তোমরা আমাদের যে ইবুক রয়েছে সেটা পারচেস করতে পারো, সেখানে প্রচুর এক্সারসাইজ দেওয়া রয়েছে, সেগুলো প্র্যাকটিস করতে পারবে এবং এই নিয়মগুলো সেখানে ডিটেলসে ব্যাখ্যা করা আছে। ওকে, এইবার আমি পাস্ট থেকে মানে পাস্ট কন্টিনিউয়াসটার কথা বলি, যে পাস্ট কন্টিনিউয়াসের নিয়মটা কি, প্রথমেই সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার বসবে সাবজেক্ট অনুসারে, দেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে একটা অবজেক্ট। এই হলো অ্যাফার্মেটিভের রুলস। আমি ভাত খাচ্ছিলাম, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, তাই লিখলাম আই। এবার বাক্যটা হচ্ছে যে আমি ভাত খাচ্ছিলাম, তো আয়ের পরে আসবে ওয়াজ, ভার্বের সাথে আইএনজি ইটিং, দেন অবজেক্ট হচ্ছে রাইস। ওকে, তো এই হলো পাস্ট কন্টিনিউয়াস। এবার ফিউচার কন্টিনিউয়াসের কথাটাতে আসি। ফিউচারের রুলসটা হচ্ছে যে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল, তারপরে একটা বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। এ হলো ফিউচার কন্টিনিউয়াসের নিয়ম। এখানে সাবজেক্ট হচ্ছে আমি আই, আয়ের পরে বসে শ্যাল এবং তারপরে একটা বি দিতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ইটিং, তারপরে হচ্ছে অবজেক্ট রাইস। সো বাক্যটা হলো আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। ক্লিয়ার? তাহলে আশা করি এই তিনটে টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এবং কিভাবে সেন্টেন্স মেকিং হচ্ছে সেটা বুঝতে পেরেছো। এখন নেগেটিভ বাক্য তৈরি করার নিয়মটা আমি দেখাচ্ছি। দেখো নেগেটিভে কি হবে, যে এই সাবজেক্টের পরেই কি বসবে, অ্যাম, ইজ, আর, এগুলো মানে এই হেল্পিং ভার্বগুলো বসার পরেই একটা নট বসাতে হবে, এই জায়গাটাতে একটা নট বসাতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আবার আইএনজি এবং অবজেক্ট বসে বাক্যটা কমপ্লিট হবে। তো এই বাক্যটাকে যদি আমি নেগেটিভে লিখি যে আমি ভাত খাচ্ছি না, এইরকম করলাম, আমি এখন একটা না শব্দ দিয়ে বাক্যটিকে নেগেটিভ তৈরি করলাম। এই না মানে আমরা জানি নট অথবা নো,
তো এখানে আমরা আলোচনা করব নট নিয়ে, এখানে নো নিয়ে না। তাহলে বাক্যটা হবে এরকম যে আই অ্যাম নট ইটিং রাইস, এই হচ্ছে বাক্য। দেখো কোথায় নটটা বসেছে, এই অ্যাম ভার্বের পরে নটটা বসেছে। তার মানে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, তারপরেই আমাদেরকে নট বসাতে হবে। ক্লিয়ার? এবার আমি পাস্ট কন্টিনিউয়াসে চলে আসি। পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে সেম একই, যে হেল্পিং ভার্বের পরেই আমাদেরকে নট লিখতে হবে। তো এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার, তারপরেই নট বসাতে হবে, দেন ভার্বের সঙ্গে আইএনজি অ্যান্ড অবজেক্ট। দেখো এখানে ওয়াজ ওয়্যার, তারপরে আমরা নট লিখে ফেলেছি। সো এই বাক্যটা আমি নেগেটিভ তৈরি করে ফেলি আগে। দেখো নট, আমি ভাত খাচ্ছিলাম না, তাহলে কি হচ্ছে যে সাবজেক্ট হিসাবে আসবে আই, তারপরে আসবে ওয়াজ, তারপরে নট ইটিং, তারপরে হবে রাইস দিয়ে ফুল স্টপ। আই ওয়াজ নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম না। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। ফিউচারের ক্ষেত্রে কি হবে? ফিউচারের ক্ষেত্রে একটু মনে রাখার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে সাবজেক্টের পরে শ্যাল, দেন উইল, তারপরে নট বসবে, দেন বি, ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। এই হলো ফিউচারের ক্ষেত্রে। তাহলে এই বাক্যটা কি হবে? দেখো আমি ভাত খেতে থাকবো না, নেগেটিভ করে দিলাম। এটা হবে এইরকম যে আই শ্যাল নট বি ইটিং রাইস, এইরকম হবে আই শ্যাল নট বি ইটিং রাইস। মনে রাখবে শ্যালের পরেই অথবা উইলের পরে নট বসবে, বি এর পরে কিন্তু না, শ্যালের পরে অথবা উইলের পরেই নট বসবে। ক্লিয়ার? তো এ হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবার কথা হচ্ছে যে যদি আমরা ইন্টারোগেটিভ তৈরি করি, মানে প্রশ্নবোধক যদি তৈরি করি, তাহলে কি হবে? প্রশ্নবোধক তৈরি করতে গেলে এরকম হবে যে আমি ভাত খাচ্ছি, এটার প্রশ্ন হবে আমি কি ভাত খাচ্ছি, এরকম। সো নেগেটিভের জন্য নটগুলো একটু আমাকে মেটাতে হবে এবং এখানে প্রশ্ন দিতে হবে। এখানে একটা আমাকে কি ইউজ করতে হবে, যে আমি কি ভাত খাচ্ছি। যদিও এরকম প্রশ্ন খুব কমই করা হয়, প্রশ্ন তৈরি করতে হলে এরকম করতে হবে, তুমি কি ভাত খাচ্ছ, এরকম, মানে অন্যজনকে প্রশ্ন করা হয়। তো ধরে নাও এটা আমি নিজেকেই প্রশ্ন, আমি কি ভাত খাচ্ছি, নিজে নিজে প্রশ্ন করছি। তো তাহলে প্রশ্নটা কি হবে? প্রশ্ন করার সময় আমাদের একটাই জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে হেল্পিং ভার্বটা থাকছে, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে অ্যামিজার রয়েছে, সেই অ্যামিজারটা সাবজেক্টের পূর্বে আসবে। এখানে সাবজেক্ট হচ্ছে আই, তো আই এর আগে আমাকে করতে হবে কি অ্যাম লিখতে হবে। অ্যাম আই, ওখানে লিখছিলাম আই অ্যাম, এখানে হবে অ্যাম আই, তারপরে যে বাকি নিয়মগুলো আছে সবই একই থাকবে। মানে এক কথা হচ্ছে যে এখানে যে নিয়মটা, সেই নিয়মটা সবই একই থাকবে, শুধুমাত্র হেল্পিং ভার্বটাকে সাবজেক্টে আগে নিয়ে আসো। অ্যাম আই ইটিং রাইস, এ হচ্ছে প্রশ্নবোধক। অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? উত্তর হবে ইয়েস অথবা নো। এর উত্তর কি পাবো? ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না। তাহলে এ হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো দ্বিতীয়টা, আমি ভাত খাচ্ছিলাম, এবার করে দিলাম আমি কি ভাত খাচ্ছিলাম, এরকম কয়স্বীকারী কি হবে? আমি কি ভাত খাচ্ছিলাম, এখানেও সেম ওয়াজটা সামনে আসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দিকে দেখো যে ওয়াজ হচ্ছে আই ওয়াজ ইটিং রাইস, সেই ওয়াজটা সামনে নিয়ে আসো, তাহলে ওয়াজ আই ইটিং রাইস শেষে জিজ্ঞাসা দিয়ে দাও, হয়ে যাবে। এখানে আমি লিখে দিচ্ছি ছোট করে, সো ওয়াজ আই ইটিং রাইস দিয়ে জিজ্ঞাসা, তাহলেই হয়ে গেল এটা পাস্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইবার এখানে দেখো ফিউচারের ক্ষেত্রে যেটা আছে, এখানে কি হবে? শ্যালটা সামনে আসবে বা উইলটা সামনে আসবে। শ্যাল এবং উইল হেল্পিং ভার্ব হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের, আর এখানে শ্যাল এবং উইলটাই সাবজেক্টের সামনে নিয়ে যেতে হবে। তো এখানে যে বাক্যটা রয়েছে আমি ভাত খেতে থাকবো, আমি কি ভাত খেতে থাকবো, এইরকম বাংলা তৈরি করে এটার ট্রান্সলেশনটা করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা এই বিষয়টা বুঝতে পারছো। ওকে, সো তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করব। সো যত শীঘ্রই পড়া যায় কমেন্টটা করে রাখো। তো এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের আলোচনার বিষয়বস্তু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।